আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং পরবর্তী সময়েতেও যারা শুনবেন, এই রাজ্যের সমস্ত নাগরিকদের আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, আজ থেকে 4 দিন আগে গত 23শে জুলাই তারিখে তৃতীয় এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন সংসদে। আমরা এই বাজেটের শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, এই বাজেট যে আজকে দেশের যে বর্তমান সমস্যা, কে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে জীবিকার সাথে যুক্ত, কৃষির সাথে, অর্থাৎ আমাদের অন্নদাতা কৃষকরা, কি এই দেশের অন্যান্য পেশার মানুষ, শ্রমিক বা মধ্যবিত্ত অংশের মানুষ, তার সাথে আমাদের দেশের আপামর জনতার যে অংশ, তাদের প্রায় সকলেরই চাহিদা পূরণে, আশা আকাঙ্ক্ষা পূরণে গত 10টি বাজেট যেমন নরেন্দ্র মোদী সরকারের চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এবং কর্পোরেটদের সেবা করেছে, এই বাজেটও বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রেতে অতীতের তাদের সমস্ত এই কর্পোরেট লেহনকারী যে তাদের নীতি, এটাকে ছাপিয়ে দেশকে আরও চরমভাবে পিছিয়ে দেওয়ার জন্য একটা পদক্ষেপ বা এই জাতীয় প্রস্তাব সে রাখা হয়েছে। এখন কি রাজনৈতিক প্রেক্ষিতে এই বাজেটটা তৈরি হয়েছে, তার সাথে দেশের অর্থনৈতিক প্রেক্ষিতটাও কি? এর আগে 3.5 মাস ধরে ভারতবর্ষের যে দীর্ঘতম লোকসভা নির্বাচন হয়েছে, আমরা সকলেই তার সাথে যুক্ত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কি আশ্বাস শোনানো হয়েছিল? মোদি গ্যারান্টি, বিকশিত ভারত, 2047 ইংরাজির মধ্যে এই ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। কাজেই সেই ভারত তৈরি করার জন্য তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসানো চাই এবং সেরকমভাবেই তাদের সমস্ত কর্মসূচি তৈরি হবে। যদিও আমরা দেখেছি এই দীর্ঘ নির্বাচনী প্রচারে যদিও শুরু করেছিলেন নরেন্দ্র মোদী, মোদি গ্যারান্টি, মোদি সরকার, বিকশিত ভারত, 7 দফায় ভোট হয়েছিল,
প্রথম 3টি দফার ভোট যখন হয়ে গেল, নানা সূত্রে যখন তারা দেখল নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট পরাজিত হতে যাচ্ছে, পরের 4 দফার ভোটে তাদের সেই স্লোগান পাল্টে গেল, বক্তৃতা পাল্টে গেল। বিকশিত ভারত, অমৃতকাল বা মোদি গ্যারান্টির জায়গায় চলে আসলো মোদি মোগল, মঙ্গলসূত্র, মটন, মসলি, মসজিদ। গোটা নির্বাচনটাকে একটা সাম্প্রদায়িক মেরুকরণের মধ্য দিয়ে তার পরের 4 দফার ভোট এবং সে ভোটগুলোতেও ভারতের নির্বাচন কমিশনের নির্লজ্জ পৃষ্ঠপোষকতায় পরিণত করে কোন রকমে, যেখানে ভারতীয় জনতা পার্টি এককভাবে 370 আসন পাওয়ার জন্য তারা দাবি করেছিল, কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ লাভের তার 32 আসনে পেছনে থেমে গেল। 240-এর মধ্যে সেই মোদি গ্যারান্টি বা মোদি সরকার তৈরি হলো না, মোদি পরিবারের সরকার তৈরি হলো না, বলতে হলো এনডিএর সরকার, এনডিএ পরিবার যে সংবিধানকে অচল, যে সংবিধানকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার আস্ফালন করেছিল, সেখানে গুড়িয়ে হলেও এই দেশের জনগণের যে তাদের চেতনার কাছে হার মেনে এখন সংবিধানের কথা বলা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর এই আস্ফালন, তাদের অহংকার, দম্ভ, এটাকে চূর্ণ করে দিয়েছে। এবং এটা আরো বেশি চূর্ণ হতে পারত যদি ভারতের নির্বাচন কমিশন প্রায় ভারতীয় জনতা পার্টির একটা সহযোগীর মতো যদি এই নির্বাচনে নির্লজ্জভাবে তাদের পৃষ্ঠপোষকতা না করত। এ হলো প্রেক্ষিত। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে কোন রকমে শরিকদের সাহায্য নিয়ে সরকার তৈরি করতে পারলেও ভারতীয় জনতা পার্টির সেই শক্তি, রাজনৈতিক শক্তি, এখন একতন্ত্র কায়েম করার তাদের সে চেষ্টা আজকে ব্যাহত। ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই শুধু এই জায়গাতে আত্মতুষ্ট না থেকে আগামী দিন এই লড়াইকে আরো সংহত করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএকে সম্পূর্ণ পরাজিত করার জন্য আগামী দিন আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। এ হলো রাজনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক পরিস্থিতি কেমন বিস্তারিত বলার তো সুযোগ এখানে নেই। ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী আসার পর আমাদের দেশে যে সমস্ত মন্ত্রক বা এজেন্সি আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার বিভিন্ন রকমের মূল্যায়ন করে, ইভালুয়েশন করে এবং তার মধ্য দিয়ে দেশের অবস্থাটা কি এটা তুলে ধরে, তার উপরে ভিত্তি করে বাজেট বা পরিকল্পনা ইত্যাদি সম্পূর্ণ তৈরি হয়। নরেন্দ্র মোদীর সরকার এসে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে। 2021 সালে সেন্সাস হওয়ার কথা, করোনা ভাইরাসের জন্য ঠিক আছে সেই সময়তে এটা করা সহজ সুযোগ ছিল না, তাই স্থগিত করতে হয়েছে।
কিন্তু সারা পৃথিবীতে এই করোনা তার মোকাবেলা হওয়ার পর চীন হোক, আমেরিকা হোক, জাপান হোক, ইংল্যান্ড হোক বা আফ্রিকা হোক, পৃথিবীর সব দেশে সেন্সাস হলেও ভারতবর্ষে 3 বছর চলে গেছে, সেন্সাসের কোনো নামগন্ধ নেই। সেন্সাসের মধ্য দিয়েও দেশের আর্থ সামাজিক কাঠামো, শুধু জনসংখ্যা হিসাব করা না, তার ইভালুয়েশন হয়, তার সাথে স্যাম্পল সার্ভে বা আরো নানা ধরনের যে পরিসংখ্যান, সমস্ত এই পরিসংখ্যান বা যারা এইসব ইভালুয়েশন করবে, সমস্ত এজেন্সি, সমস্ত দপ্তর, এদের দরজা বন্ধ। সে সমস্ত মন্ত্রক বা দপ্তরে যে সমস্ত অফিসার কর্মীরা আছেন, তারা বসে বসে মাইনা নিচ্ছেন। অদ্ভুত, 140 কোটি দেশের মানুষ, পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ এখন ভারত। সে দেশে সরকারের পরিসংখ্যান দপ্তর, তার দরজা বন্ধ। কিন্তু প্রতিনিয়ত মোদী সরকার এবং তার বসংবদ যে সমস্ত প্রচার মাধ্যমগুলো, যার নাম পড়েছে এখন গদি মিডিয়া, এই গদি মিডিয়া তারা সুশাসন, অমৃতকাল এসবের পরিসংখ্যান দিচ্ছেন। মোদী সরকার আমলে ভারত নাকি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, দ্রুত এটা অগ্রগমনকারী অর্থনীতি, 5 ট্রিলিয়ন অর্থনীতি চলে যাচ্ছে। 2047 ইংরেজির মধ্যে সারা পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে। কিন্তু সরকার জান বুঝে তার পরিসংখ্যান দপ্তর বা এই সমস্ত যারা তথ্য বিশ্লেষণ করে, এগুলো বন্ধ রাখলেও দেশের মধ্যে কতগুলো এজেন্সি আছে খুবই নির্ভরযোগ্য, তাদের যে তৈরি করা যে এভালুয়েশন, রাষ্ট্রসংঘ হোক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এরা এটাকে মান্যতা দেয়। তার মধ্যে অন্যতম সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, CMIE। তারা কি বলছে? স্বাধীনতার পর যে এত বেকারিত্ব ভারতবর্ষে আর কখনো হয়নি। স্বাধীনতার পর ধনী গরিবের মধ্যে বৈষম্য ভারতবর্ষে আর কখনো এরকম ছিল না, এমনকি পরাধীন ভারতবর্ষ থাকার সময়তেও। এবং এটা শুধু ভারতবর্ষের কোনো একটা অর্থ বছরের সাথে বর্তমান সময়ের তুলনা না, তুলনামূলকভাবে এই সময়েতে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তুলনা করলে পরে ভারতবর্ষ এই ক্ষেত্রেতে তার চেহারা জঘন্যতম। শুধু বেকারির তালিকা না, শুধু বৈষম্যের যে চেহারা না, সারা পৃথিবীর ক্ষুধা তালিকার মধ্যে 125টা দেশের মধ্যে ভারতবর্ষের তার ক্রমতালিকায় 111 নম্বরে, এবং আগামী দিনও এটা শুধরানোর কোনো সেখানে অবস্থা নেই। সে অবস্থায় এই বাজেট সেখানে পেশ হচ্ছে।
যদিও নরেন্দ্র মোদী সরকারের প্রতি আমাদের সেরকম কোনো ধরনের সেরকম তারা কিছু ভুল শুধরাবে প্রকাশ্যে না বললেও তারা তাদের নীতি থেকে পিছু হটবে, তাদের সম্বিত ফিরবে, তাদের মনের সংশোধন হবে, আমাদের এরকম কোনো ধরনের ধারণা কখনোই ছিল না। কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনে এইভাবে চরমতম বিপর্যয় হওয়ার পর লজ্জাস্করভাবে বিরোধী এই শরিক দলের উপর নির্ভরশীল হয়ে সরকার তৈরি করতে বাধ্য হওয়ার পর তারপরেও মনে হয়েছিল বোধহয় একটু হলেও সম্বিত ফিরবে, একটু হলেও যে সমস্ত কারণগুলোতে তারা প্রত্যাখ্যাত হয়েছে, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা সেখানে গড়ে বালি দিয়ে দিয়েছে, তা একটু শুধরাবেন। কিন্তু এই দলটা তো ভারতীয় জনতা পার্টি, এই দলকে চালায় আরএসএস। এই আরএসএস এর যে রাজনৈতিক মতাদর্শ কি? আরএসএস এর রাজনৈতিক মতাদর্শ এই দেশের অল্প সংখ্যক তথাকথিত উচ্চ বর্ণের লোক, তার মানে সমাজে আমরা যেভাবে উচ্চ বর্ণ ইত্যাদি আছে আমরা সেভাবে বলি না, তথাকথিত তাদের যারা হিন্দুত্ববাদী রাজনীতিকে যারা বিশ্বাস করে, তাদের বিকাশ, তাদের সমৃদ্ধি, তাদের স্বাচ্ছন্দ্য ছাড়া আরএসএস কিছু ভাবে না। কাজী আরএসএস পরিচালিত এই ভারতীয় জনতা পার্টিও শত বিপর্যয় হলেও এ থেকে তারা শিক্ষা নিতে পারে না, তাই হয়েছে। এই বাজেটের কিছু খুঁটিনাটি আমার আগে দুজন বক্তা কিছু কিছু বলেছেন, সেখানে কতগুলো খুঁটিনাটি সাধারণভাবেও সাধারণ নাগরিক, অর্থনীতিবিদ না হয়েও, রাজনীতিবিদ না হয়েও আমরা আমাদের ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সমাজ জীবনের মধ্য দিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু উপলব্ধি আছে। সেটা কি? আপনি যদি কোনো সংসারের বা একটা পরিবারের যদি বিকাশ চান, বিকাশ মানে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো না, বিকাশ মানে শুধু একটা ভালো ঘর, দোতলার জায়গা তিনতলা তৈরি করা না। সত্যিকারের যে বিকাশ বা সমৃদ্ধি যদি বলা হয়, সেই পরিবারের প্রত্যেক সদস্য তার সুন্দর স্বাস্থ্য, সুন্দর মনন এবং সুন্দরভাবে পাড়া প্রতিবেশী সকলের সাথে তার সম্পর্ক, গ্রহণযোগ্যতা আর স্বচ্ছন্দের সাথে আয় করার দিক থেকেও, ব্যয় করার দিক থেকেও এবং জীবন নির্বাহ করার দিক থেকেও সেরকম একটা স্বচ্ছন্দ, নিরাপদ, চিন্তামুক্ত, এটাই তো কোনো সংসারের, কোনো পরিবারের তার সমৃদ্ধ জীবন। কাজে জাতির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রেতেও যে বিকশিত ভারত তারা বলছেন, বিকশিত ভারতের স্বপ্ন, বিকশিত ভারত মানে কি শুধু দু একটা পরিবারের বিকশিত হলে? এরা তো এমনিই হচ্ছে। আদানি, আম্বানি, কদিন আগে আম্বানির ছোট ছেলের বিয়ে হয়েছে,
যে সমস্ত পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু যে খবর ভেসে আসে বা দেওয়া হয়, বলছে 7,000 কোটি টাকা এই আসল বিয়েতে খরচ হয়েছে। এর আগে যখন প্রাক বিয়েতে তখনও প্রায় তার অর্ধেক টাকা খরচ করা হয়েছে। তো তাদের জন্য তো ব্যবস্থা ইতিমধ্যে আছে। এখন তাদের বিকাশে তো ভারত বিকশিত হতে পারে না। এরা বিকশিত হলে তো সারা ভারত বিকশিত হয় না। সারা ভারত বিকশিত হবে এদেশের 140 কোটি মানুষ তাদের দুবেলা খাওয়া, তাদের সন্তানদের লেখা পড়া, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা। 140 কোটি ভারত, এটা কাশ্মীর হোক বা কন্যাকুমারী বা মণিপুর, ত্রিপুরা, যেখানেই হোক, সমস্ত অংশের মানুষের সমানভাবে সে বিকশিত হওয়ার সুযোগ। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব দিক থেকে সেরকমভাবে দেশের পরিকল্পনা হবে। তার সাথে হাত ধরে আমাদের দেশের অর্থনীতিকে যে সমস্ত সেক্টরগুলো বিকশিত করতে পারে, কৃষির সাথে এখনো 60% বেশি লোক যুক্ত, সেই কৃষি ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করা, তার পাশাপাশি শিল্প ইত্যাদির বিকাশের জন্য সেরকম উদ্যোগ গ্রহণ করা এবং সেই ব্যবস্থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে কিভাবে এই দেশের নাগরিকরা, বিশেষ করে নতুন প্রজন্ম, তার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সেখানে গড়ে তোলা, সেভাবেই তো পরিকল্পনা করতে হবে। তাহলে কি প্রয়োজন? আমাদের বাজেট যত লক্ষ কোটি টাকারই হোক, 20 লক্ষ কোটি টাকারই হোক বা 30 লক্ষ কোটি টাকার হোক, এই বাজেটের যে প্রান্তিক অংশের মানুষ, এদেশের কৃষি এবং শ্রমিক অংশের মানুষ, তাদের আয় বাড়ানোর জন্য যে সমস্ত জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট, খরচ বেশি করতে হবে সেখানে করা। কিন্তু কি হয়েছে? 2014 সালে এদেশের কৃষকদেরকে ঠকিয়ে নরেন্দ্র মোদী দেশের 300টির বেশি জায়গাতে জনসভা করে বলেছেন, আমি যদি দেশ সেবা করার সুযোগ পাই, আমার মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হবে ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দেওয়া। সেখানে একটা ফর্মুলা দিয়ে গেছেন, C2+50, অর্থাৎ উৎপাদন খরচের 1.5 গুণ। এখন নির্মলা সীতারামন এবার 11তম বাজেট পেশ করল, তার কোনো উল্লেখই নেই, তার কোনো বক্তব্যই নেই। আমাদের দেশে স্বাধীনতার পর এ দেশের গ্রামীণ জনগণ, তাদের জন্য যদি ন্যূনতম একটা আইন হয়ে থাকে যে সরাসরি কেন্দ্রীয় বাজেট থেকে তাদের আইন মোতাবেক মৌলিক অধিকার হিসাবে কিছু পাওনা, এটা হলো রেগা, বছরে 100 দিনের কাজের গ্যারান্টি, এবং যে কাজ পাবেন, কাজ করবেন, বাজার দর হিসাবে তার মজুরিও বাড়বে, ওয়েজেসও বাড়বে। ভারতবর্ষে এখন যে পরিমাণ এই গ্রামীণ মানুষ যারা রেগা কাট করেছেন, শহরে তো করেনি, ত্রিপুরা সরকার, বামপন্থী ফ্রন্ট সরকার সারা দেশের মধ্যে এই ত্রিপুরা যে 12 করেছে, আর কোন রাজ্যে এখনো করেনি। ভারতীয় জনতা পার্টি তো ভাবেই না সেগুলো।
তার জন্য তো কোনো বরাদ্দ নেই। রেগার বিরোধিতা করলেও এই আইনটাকে তুলে দেওয়ার সাহস করতে পারেনি। এখন বর্তমান সময়েতে দেশে প্রায় 14 কোটি মতো জব কার্ড আছে। 100 দিনের কাজের গ্যারান্টি যদি হয়, বর্তমান যে মজুরি, এটা প্রকৃত মজুরি যা হওয়ার তার অর্ধেকও না, কমপক্ষে 2 লক্ষ কোটি টাকা রেগাতে বরাদ্দ হওয়া উচিত। কিন্তু এবার কি হলো? গেল অর্থ বছরেও 23-24 ইংরাজিতে সরকারের এই রেগাতে খরচ হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা, যদিও সব টাকা গত বছর তারা দেয়নি। কয়েক হাজার কোটি টাকা এখনো বকেয়া পড়ে আছে। এবারে বাজেট থেকে এই টাকা পুষিয়ে দেবে, কিন্তু এবার বাজেট কত রাখা হয়েছে? মাত্র 86,000 কোটি টাকা। তার মধ্যে 42,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। তাহলে রইল কত? আর মাত্র 44,000 কোটি টাকা। কিন্তু এই অর্থ বছরে কতদিন পরে আছে? আরো মাত্র জুলাই মাস চলে গেছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আরো 8 মাস বাকি। আরো 8 মাস বাকি। 4 মাসে 42,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। গেল বছরের বকেয়া যদি দিয়ে দে, আরো যাবে। বাকি 8 মাস কিভাবে চলবে? তাহলে এই রেগাতে যদি 2 লক্ষ কোটি টাকা বাজেট হতো আইনের বিধান অনুসারে, এই টাকা যেত গ্রামে। এই টাকা গ্রামে যাওয়া মানে হলো এই টাকা সার্কুলেশন হতো বাজারে। গ্রামের মানুষ তো রেগার অর্থ পেয়ে ওই ব্যাংকে গিয়ে দৌড়ে টাকা জমাবে না, টাকা তুলবে। সেই টাকা তুলে খাবারের দোকানে যাবে, মুদির দোকানে যাবে, কাপড়ের দোকানে যাবে। সে টাকায় অন্যান্য গৃহস্থালী খরচ করবে। এভাবেই গ্রামীণ অর্থনীতি বিকশিত হতো। গ্রামে টাকা আসতো, ব্যবসা বাণিজ্য স্ফীত হতো, ব্যবসায়ীরা লাভবান হতো, আরো বেশি ব্যবসা হতো। আরো বেশি ব্যবসা হওয়া মানে হলো আরো বেশি যে যেখান থেকে পণ্য উৎপাদন হয় সেই সোর্সে অর্ডার যেত। এইভাবেই ভারতবর্ষে কলকারখানা আরো বাড়ত। এটা করেনি, সেদিকে যায়নি। নরেন্দ্র মোদী এবং তার সরকার সেই 14 সালে ক্ষমতায় আসার জন্য বছরে 2 কোটির গল্প শুনিয়েছিল, বছরে 10 কোটি। তারপর একবারের জন্যও সে শব্দ উচ্চারণ করেনি। তার সাকরেত অমিত শাহ বলেছে এটা তো জুমলা, নির্বাচনে মিথ্যা কথা বলতে হয়, মানুষকে বিভ্রান্ত করতে হয়। সরাসরি বলছেন, কোনো লজ্জা শরম কিছু নেই। এবার এই নির্বাচনে বিরোধী দলগুলোর তরফ থেকে, বিশেষ করে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে, আরএসএস বিজেপির শত প্ররোচনা সত্ত্বেও, সাম্প্রদায়িক মেরুকরণের জন্য শত চেষ্টা সত্ত্বেও ইন্ডিয়া ব্লক মতাদর্শগতভাবে, কর্মসূচিগতভাবে সিপিআইএম, কংগ্রেস, শিবসেনা, এনসিপি বা ওই ডিএমকে, বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ছিল, আছেও, থাকবেও। কিন্তু দেশের এরকম একটা চরম মুহূর্তে, সংকটকালে
বিরোধী রাজনৈতিক দলগুলো বা তার মঞ্চ ইন্ডিয়া ব্লক ঐক্যবদ্ধভাবে একটা অদ্বিতীয় কোনো ম্যানিফেস্টো না থাকলেও কি মহারাষ্ট্রের এনসিপি, কি তামিলনাড়ুর ডিএমকে, কি সিপিআইএম, কি কংগ্রেস, কি সমাজবাদী পার্টি, কি আম আদমি পার্টি, প্রত্যেকটা দলের বক্তব্যের মধ্যে ছিল এই দেশের আজকে সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন যন্ত্রণার কথা। বেকারদের হাতে কাজ দিতে হবে, শ্রমিকদের মজুরি বাড়াতে হবে, কাজের গ্যারান্টি বা শ্রমিকদের তাদের জন্য যে সমস্ত রক্ষা কবচগুলো ছিল, শ্রম আইন ইত্যাদি তুলে দেওয়া হয়েছে, এগুলো পুনঃস্থাপন করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য কর্মচারী তাদের ওল্ড এই পেনশন সিস্টেম, পুরনো পেনশন সিস্টেম, এগুলো তুলে দেওয়া হয়েছে, এগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এক বাক্যে মহারাষ্ট্র থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র বিজেপির শত প্ররোচনা, বিজেপির এ দেশের রাজনীতিকে, নির্বাচনী পরিমণ্ডলকে অন্যদিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা সত্ত্বেও বিরোধীরা খেই হারায়নি। এই দেশের ভয়াবহ বেকার সমস্যার প্রশ্ন তুলে এই কথাগুলি বলেছেন তারা। দেখা গেছে নির্মলা সীতারামন এই কর্মসংস্থানের প্রশ্নে ইন্ডিয়া ব্লক বা বিরোধীদের এই যে জনচিত্ত, তাদের যে আকাঙ্ক্ষাকে যে প্রকাশিত করেছে, এটাকে টেক্কা দেওয়ার জন্য বা এটাকে যে না আমরাও কর্মসূচির কথা বলছি, এটা দেখানোর জন্য কি করেছে? কমরেড পবিত্রকর বলেছেন এখানে 1,30,00,000 যে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে গত 10 বছরের বেশি সময় ধরে, এগুলো পূরণ করার জন্য কোনো একটা শব্দ নেই। নরেন্দ্র মোদী সরকার আসার আগে পার্লামেন্টে রেলের আলাদা বাজেট পেশ হতো, রেল বাজেট। সাধারণ বাজেটের আগে রেল বাজেট হতো। এই সরকার রেল বাজেট তুলে দিয়েছে, এটাকে সাধারণ বাজেটে ঢুকিয়ে দিয়েছে। আর এই রেলে হলো সবচেয়ে বেশি ভ্যাকান্সি। আজকে কেন এত দুর্ঘটনা? এই যে ত্রিপুরাতে রেল আসে, কাঞ্চনজঙ্ঘা, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, এই কদিনের মধ্যে প্রায় সবকটা রেলে হয় আগুন লেগে যায়, রেলওয়ে ট্র্যাক থেকে বেলাইন হয়ে যায়। কেন হবে না? কেন? সেই যে কবে ব্রিটিশ আমলে রেল লাইন বসিয়ে গেছে, এগুলো টুকটাক কিছু মেরামতি করা ছাড়া আর নতুন কিছু রেল লাইন করা ছাড়া আর তো আধুনিকরণ কিছু হয়নি। এগুলোর সেফটি মেজার্স, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। চীন দেশে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন এখন 350 কিলোমিটার তার চেয়ে বেশি গতিতে চলে। এরা বলছে আগামী 5 বছরের মধ্যে চীনে প্রতি ঘন্টায় 800 কিলোমিটার বেগে ট্রেন চলবে। সারা পৃথিবীতে যত বুলেট ট্রেন বা তার যত ট্র্যাক, তার 60% একা চীনে। সেখানে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্ট হতেই পারে টুকটাক, কিন্তু ভারতবর্ষে বুলেট ট্রেন তো চালুই হয়নি এখনো। শুধু নাম বদলিয়ে বন্দে ভারত,
কদিন আগের সোশ্যাল মিডিয়াতে দেখেছি বন্দে ভারতের যে ড্রাইভার বসে, ড্রাইভারের মাথায় জল পড়ছে, লিখছে কান্দে ভারত। বন্দে ভারত না কান্দে ভারত। এই রেলে 14 লক্ষের বেশি ভ্যাকান্সি, এগুলো পূরণের কোনো কথা নেই। বলছে কর্পোরেটদের, বলছে তোমরা 1 কোটি অ্যাপ্রেন্টিস রাখো, চাকরি দাও বলেন অ্যাপ্রেন্টিস, অর্থাৎ তোমরা এদেরকে তৈরি করো। আমি যদি ভুল না দেখে থাকি বা ভুল না শুনে থাকি, ন্যূনতম 5,000 টাকা করে তাদেরকে মজুরি বা ভাতা দাও, আর এটা হলে পরে 72,000 টাকা করে কর্পোরেটকে দেবে। অর্থাৎ যে কর্মসংস্থানের নামে আসল কর্মসংস্থান তো নেই। এই 1 কোটি বেকারদের জন্য কিছু কাজ দেওয়ার ক্ষেত্রেতেও কর্পোরেটদেরকে কিভাবে সাহায্য করা যায়, অর্থাৎ ওই বেকার যুবক সে পাবে না হয় 5,000 টাকা করে বছরে, 5 12 60,000, কিন্তু কর্পোরেট পাবে 72,000 থেকে 1,25,000 না 20,000 জানি। এখানেও আদানি আম্বানি তাদের মুনাফা কিভাবে বাড়ানো যায় সে লক্ষ্য। নির্মলা সীতারামন বলছেন গত 1 বছরে আমাদের রাজস্ব বেড়েছে, রাজস্ব আদায় 14.2 কোটি, এই 14.2%। এর আগের অর্থ বছর চাইতে আমাদের বেড়েছে। হ্যাঁ বেড়েছে, বাড়বে না কেন? এই যে শুনলেন, বড় লোক হীরার আংটি কিনবে, হীরার চেন কিনবে, তার জন্য কোনো ধরনের জিএসটি নাই। কিন্তু আপনি ওই শ্মশানে পোড়াতে যান, এখনো জিএসটি দিতে হবে। হতাশায় আমাদের ত্রিপুরাজ্য তো এখন সারা ভারতবর্ষে অস্বাভাবিক মৃত্যুর হার বেশি, যদিও এটা হওয়া উচিত না, এটা হওয়া বাঞ্ছনীয় না, আত্মহননের দিকে যাওয়া না। কিন্তু এই আত্মহননের জন্য কেউ বিষ খেতে চান, এই বিষ খেতেও জিএসটি। এইভাবে আমাদের শ্মশান যাত্রীর কাছ থেকেও আজকে জিএসটির ছাড় নাই, জিএসটি দিয়েই তাকে শ্মশানে যেতে হবে, পুড়তে হবে। বাড়বে না কেন? তুমি জিএসটি বাড়িয়েছ 14.2%, কিন্তু এক্সপেন্ডিচার কত, খরচ কত বাড়িয়েছ? খরচ 5.6 না 7%, 6 না, তাহলে বাকি তুমি 14% তুমি বাড়িয়েছ, খরচ বাড়িয়েছ মাত্র 5.5%। তাহলে বাকি যে 7% কার জন্য রেখেছ তুমি? কার খাতে খরচ হবে? খরচ হবে আদানি আম্বানিদের খাজনা মকুব করার জন্য। তাদের উপর তো ট্যাক্স তো বসানো হবেই না, উল্টো নানাভাবে তাদেরকে ইনসেন্টিভস পাইয়ে দেবে। তারপরও এদেরকে তাদের ঋণ মুকুব করার জন্য এই যে 14%-এর বেশি আজ তাদের রাজস্ব আদায় হয়েছে, সেখান থেকেও রেখে দেওয়া হয়েছে। এই হলো এই বাজেট। কাজে তার বিরোধিতা করা ছাড়া এটা বিরোধিতার জন্য বিরোধিতা না, এই দেশকে বাঁচানোর, দেশের মানুষকে বাঁচানোর, এই দেশের কৃষি এবং এই দেশের শিল্পকে বাঁচানোর জন্য এই লড়াই আমাদের করতে হবে। সেই লড়াইয়ের সাথে গণতান্ত্রিক অধিকার রক্ষা, এই দুটো যদি একসাথে করতে না পারি, গণতন্ত্র না বাঁচলে অর্থনৈতিক অধিকার এটাও সুরক্ষিত হবে না। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের হনন, এটা বলার অপেক্ষা রাখে না। গত পরশুদিন
ভারতীয় জনতা পার্টির সভাপতি সাংবাদিক সম্মেলন করছে। বিরোধীরা ত্রিস্তর নির্বাচনে প্রার্থী পাচ্ছে না। আপনারা দেখেছেন গত 18 তারিখ, আমি যদি দুর্গাচুমনি ব্লকের কথা বলি, সাবরুমের একেবারে দক্ষিণ প্রান্তে বাংলাদেশের সীমানার পুয়াংবাড়ির কথা বলে, আগরতলা শহরের মানুষ হয়তোবা সেরকম বলবেন যে না আরে কোথাকার কি বলছেন, যেহেতু স্বচক্ষে তারা দেখেননি। যে গত 18 তারিখ এই ডুকলি হাপানিয়া, এটা তো আগরতলা শহরের মধ্যেই, রাজধানীর মধ্যেই। কি দেখেছি আমরা? 11 তারিখ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শুরু হয়েছে। 11 তারিখ চেষ্টা করা হয়েছে, ব্লকের ভিডিওর চেম্বারে গিয়ে আমাদের লোকদেরকে মারপিট করছে। 12 তারিখ চেষ্টা হয়েছে। 12 তারিখ থেকে তো একেবারে শুধু ডুকলি ব্লক না, সারা ত্রিপুরা রাজ্যের সব ব্লকের সামনে তাদের লাঠিয়াল গুন্ডা বাহিনী তারা দাঁড়িয়ে আছে। বিরোধীরা তাদের রিটার্নিং অফিসারের দপ্তরে ঢুকতে দেওয়া হবে না। আমরা কমিশনকে বললাম, পুলিশকে বললাম, শুধু সাংবাদিক সম্মেলন করে আবেদন করে না, আমরা সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব আমরা নিজেরাই গেছি নির্বাচন কমিশনের কাছে, একবার না 2-3 বার। আমাদের প্রতিনিধিরা ডিজির কাছে গেছেন। ঠিক আছে, দিন হয়নি, 18 তারিখ শেষ দিন, আমরা যাব। চক্ষু লজ্জায় পরে কিছু পুলিশ পাঠিয়েছেন, পুলিশ একেবারে কম পাঠাননি। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের মধ্যে যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার সাথে প্রশাসনের উপর তলার মধ্যে যদি নেক্সাস হয়, তখন আপনি শত চেষ্টা করলেও শান্তিপূর্ণভাবে আপনার অধিকার আদায় করা এটা সম্ভব হয়ে ওঠে না। দিন দুপুরে ইট পাটকেল মদের বোতল ছড়িয়ে পুলিশের সামনে এরা আহত করেছে। আমাদের একজন নেত্রী, প্রাক্তন সাংসদ কমরেড জন্না দাস, সেদিন এই পাথরের আঘাতে ঘায়েল হয়ে মেরুদণ্ডের কিছু জায়গাতে এমন আঘাত পেয়েছেন, এখন বিছনা থেকে উঠতে পারছেন না। এই আঘাতটা কমরেড জন্না দাস বৌদ্ধের উপরে না, গণতন্ত্রের উপরে, সংবিধানের উপরে। পুলিশের সামনে পশ্চিম ত্রিপুরা জেলার এসপিও নাকি সেই চত্বরে ছিলেন, তখন এসডিপিও ছিলেন, আরো বেশ কিছু অফিসার ছিলেন। একজন সমাজ বিরোধী গ্রেপ্তার হয়েছে, নোটিশ করা হয়েছে। এটা শুধু ডুকলি না, 35টা ব্লক যেখানে এরকম ভোট হয়েছে সর্বত্র। আর সেই দল বলছে বিরোধীরা প্রার্থী পায় না। জনগণ কি বলছে? মাত্র 2 মাস আগে যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা নাকি 72% ভোট পেয়ে তাদের প্রার্থী জিতেছেন। রেকর্ড ভোটে 72% ভোটে বিজয়ী এই দল এক গ্রামীণ ভোটে জনগণের সামনে দাঁড়াতে ভয় পায়। কেন ভয় পাবে না? আজকে বিজেপির পেছনে কারা কারা তাদের প্রার্থী? কেন এগুলো? মহাকরণ থেকে ত্রিপুরা রাজ্যের সব কটা গ্রাম পঞ্চায়েত, সব কটা মিউনিসিপ্যালিটি, এগুলো হয়ে গেছে মুষ্টিমেয় লোকের সিন্ডিকেট। ভারতীয় জনতা পার্টিকে এখনো যারা ভালোবাসেন, মানে সেরকম নিঃস্বার্থে ভালোবাসেন না, তাদের কোনো মতামত সেখানে চলে না।
কারা সর্বত্র সিন্ডিকেট, পিডব্লিউডি অফিস হোক বা সিপিডব্লিউডি, মহাকরণ হোক বা গ্রামসভা, পত্রিকায় দেখছেন ওই কাঠালিয়া ব্লকে বিজেপির প্রার্থীর বাড়িতে 1.5 কোটি টাকা মূল্যের ফেন্সিডিল ধরা পড়ে। উত্তর ত্রিপুরাতে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, তার চেয়ারম্যান এবং কিছু সদস্য, তাদের সদস্যরা, তাদের লোকেরা অনাস্থা দিয়েছে, তারা এরকম পাচার কাণ্ডের সাথে যুক্ত, আর তাকে ডিফেন্ড করছে ডাক্তার মানিক সাহা, রাজীব ভট্টাচার্যরা। এই হলো বিজেপি। তাদের রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ হলো কালোবাজারি এবং সমস্ত অনৈতিক কাজের সাথে লিপ্ত তারা। এই হলো বিজেপি। কাজেই বন্ধুরা, শুধু বাজেটের বিরোধিতা করে জনমত তৈরি করা না, আগামী দিন আমাদের গণতান্ত্রিক অধিকার বা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেতেও আমাদের লড়াইয়ে আরো বেশি সংখ্যক মানুষকে সমবেত করার মধ্য দিয়ে এই দেশের যে সর্বনাশ আজকে বিজেপি করছে, তার বিরুদ্ধে জনগণের আন্দোলনকে আরো বেশি সংহত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সে লড়াইয়ে যারা আজকে আপনারা সামিল হয়েছেন, আগামী দিনও এই লড়াইয়ে যারা থাকবেন, সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আগামী লড়াইকে আরো জোরদার করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। একটি ঘোষণা কিছুক্ষণ আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কমরেড সমরাঢ্য প্রয়াত হয়েছেন আইএলএস হাসপাতালে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব। ধন্যবাদ। বসুন। সংগ্রামী বন্ধুগণ, মা এবং বোনেরা, বাজেটের উপর আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা শুধু বলবো। আমরা এমন একটা দেশে বসবাস করি, সকল অংশের মানুষের কাছে বাজেটের গুরুত্বটা কী এবং এই বাজেটের উপর যে একটা নাগরিকের ভবিষ্যৎ নির্ভর করে, সকলকে আমরা এটা বুঝাতে সক্ষম হইনি বা বুঝাতে পারিনি। কোনো কোনো দেশে বাজেটকে কেন্দ্র করে সরকারের পতন হয়ে যায়, যদি সেটা চরম জনস্বার্থ বিরোধী বাজেট হয়। বিজেপি নেতৃত্বাধীন যে সরকারটা দিল্লিতে চলছে, এদের কাছে তো ভালো বাজেট আশা করা যায় না, কারণ এরা একচেটিয়া পুঁজি, ধনিক বণিক, মুষ্টিমেয় কিছু পরিবারের প্রতিনিধিত্ব করে দেশটাকে তারা লুটপাট করছেন। নির্বাচন হয়ে গেছে, লোকসভার ভোট, আমরা মানুষের কাছে গিয়েছি, বুঝিয়েছি। যারা বুঝেছেন তারা বিজেপিকে ভোট দেননি এবং এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছেন। এই সরকার জনসমর্থনে ক্ষমতা আসেনি, অর্থ ব্যবহার করে, গুদি মিডিয়াকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, সাম্প্রদায়িক মেরুকরণ করে সংখ্যার জোরে কিছু ক্ষমতা এসছেন। কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষ ভারতবর্ষে এদেরকে ভোট দেনি। আমরা ভেবেছিলাম যে শিক্ষা দেবে এর থেকে, বা কিছু বুঝবেন বা শিক্ষা নেবেন। এদের শিক্ষা নেই বা শিক্ষা নেয় না। ভোটের আগে অনেক কথা বলেছেন
এবং ভোটের 3 মাস আগের থেকে, ঘোষণার 3 মাস আগের থেকে দেশের প্রধানমন্ত্রী সারা দেশটাকে 3বার চক্কর দিয়ে দিয়েছেন রাজ্যগুলোতে। যা ঘোষণা দিয়েছেন, আমার মনে হয় ভারতবর্ষের 40 বছরের বাজেটে যে টাকা লাগে তা ঘোষণা দিয়েছেন। যে রাজ্যে যেতেন 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা ঘোষণা দিয়ে দিতেন, এটা হবে, ওই হবে, সেই হবে। ভোটের আগে মানুষ তাদের তিক্রমবাজি ধরে ফেলেছে, বুঝেছেন। যারা একটু রাজনীতির খবর রাখেন, দেশের খবর রাখেন, তারা এগুলো বিশ্বাস করেননি। আর যারা গভীরে গিয়ে খবর রাখেন না, তারা বিভ্রান্তির শিকার হয়েছেন। এখন এই যে বাজেটটা করলেন, একটা দেশের সাফল্য নির্ভর করে আমদানি এবং রপ্তানির উপর। আমাদের দেশের রপ্তানি কমে গেছে এখন, যে কারণে ফরেন কারেন্সি, বিদেশি মুদ্রার ভান্ডার ধীরে ধীরে কমছে, আমদানি বেড়ে গেছে। আমদানি যত বাড়বে, আমাদের দেশে বিদেশি মুদ্রা ভান্ডার তত কমবে। দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন। আলোচনা হয়েছে, এগুলো শুনেছেন আপনারা। প্রশ্নটা হলো, এই যে বাজেটটার মধ্যে, টোটাল বাজেটটার মধ্যে সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, কোনো বরাদ্দ নেই। যে কথাটা ঘুরিয়ে ফিরে আসছে, 100% মানুষের মধ্যে 90% মানুষের যদি ক্রয় ক্ষমতা না বাড়ে, আয় উপার্জন না বাড়ে, তাহলে বাজার চাঙ্গা হবে কি করে? বাজার যখন চাঙ্গা হয়, কাটতি যখন বাড়ে, শিল্পে তখন তার প্রভাব পড়ে, শিল্প সমৃদ্ধ হয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তার প্রভাব গিয়ে, শিল্পের প্রভাবটা গিয়ে পড়বে কৃষিতে। কাঁচামাল, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে এবং কৃষকের উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যত বাড়বে এবং আয় উপার্জন যত বাড়বে, সেখানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে কাটতি বাড়বে। মূল প্রশ্নটা হলো, এই বাজেট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যখন কৃষক সংগঠনগুলোর সঙ্গে বসেছে, অর্থমন্ত্রী সহ, তখন কিন্তু কৃষক সংগঠনগুলো বলেছে যে ন্যূনতম এই বিষয়গুলি দিন। শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বসেছে, তারাও বলেছে যে এই কাজগুলো করুন। ব্যবসায়ীদের সঙ্গে বসেছে, তারা তাদের মতামত দিয়েছেন। কর্পোরেটদের সঙ্গে বসেছে, তারা তাদের মতামত দিয়েছেন। কিন্তু বাজেটের মধ্যে দেখা গেল শুধু কর্পোরেটের কথা ছাড়া আর কারো কোনো কথা সেখানে গ্রাহ্য হয়নি, কারো কোনো কথা সেখানে রাখেননি। টোটাল বাজেটটা হলো গিয়ে ইনডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ। মানুষ কিন্তু দুটো কর দেয়, একটা চোখে দেখা যায় আর একটা চোখে দেখা যায় না। আপনি যেটা ডাইরেক্ট ট্যাক্স, এটা চোখে দেখবেন, যেমন ধরুন ইনকাম ট্যাক্স আপনার আয় থেকে কেটে নেয়, এটা একটু মনে কষ্ট পায়। আর ইনডাইরেক্ট ট্যাক্স, আপনি প্রতিদিন বাজারে গিয়ে যা কিনছেন, যা সংগ্রহ করছেন, এর মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্সটা ঢুকিয়ে দিয়েছে। আপনি প্রতিদিন যা করছেন বা যাটার সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সটা ঢুকিয়ে দিয়েছে। আমাদের দেশে পরোক্ষ করটা সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছে, এবং এতে করে জিনিসপত্রের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ হবে না। কি করে হবে? গণবন্টন ব্যবস্থা তো দুর্বল করে দিয়েছেন। বাঁচতে গেলে একটা দেশে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী রাখতে হয়। চাল, আটা, ডাল, তেল, লবণ, ঘুম থেকে উঠে ধনী গরিবের যেটা দরকার 10 থেকে 12টা জিনিস ন্যূনতম, এই জিনিসগুলো রেশনে দেওয়া উচিত। রেশনিং ব্যবস্থাটাকে আরো দুর্বল করে দিয়েছেন। এবার টাকা কমিয়ে দিয়েছেন বাজেটে। যা পাচ্ছেন সেটা আগামী দিন পাবেন না, এখনই তো পাচ্ছেন না। 5 কেজি চালের বড় বড় ভাষণবাজি চলছে। এ তো 2 টাকা কেজি চাল অনেক রাজ্যে আগেই চালু করে বসে আছে, কোনো কোনো রাজ্যে ফ্রিও দেয়। তো কি দিয়েছেন? 5 কেজি চাল। 5 কেজি চাল দিয়ে একটা মানুষে 1 মাস চলে, একটা পরিবারে চলে? এলো পরিস্থিতি। যে এখানে গিয়ে গণবন্টন ব্যবস্থার জন্য যে অর্থটা থাকার দরকার, বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেখানে গণবন্টন ব্যবস্থা দেখা যায় অর্থ বরাদ্দ নেই। কর্মসংস্থানে আলোচনা হয়েছে, গপের তো একটা সীমা থাকবে। এই অ্যাপ্রেন্টিস শব্দ আমরা শুনছি 10 বছর আগে থেকে, শিক্ষানবিশ। এই অ্যাপ্রেন্টিসের নামে ঢুকিয়ে আপনি দেবেন,
বলছে প্রভিডেন্ট ফান্ডের 1 মাসের টাকা দিয়ে দেবেন। আরে এই তো দেবেন, এই সমস্ত গপবাজি যে করছেন, যারা প্রভিডেন্ট ফান্ডের টাকা যারা অসংগঠিত ক্ষেত্রে 93% গোটা ভারতবর্ষের শ্রমজীবী হলো এখন অসংগঠিত ক্ষেত্র, ছড়িয়ে ছিটিয়ে যারা কাজ করেন, সেখানে গিয়ে দেখা যায় প্রভিডেন্ট ফান্ডের টাকা মালিক কেটে নিচ্ছেন শ্রমিকের মজুরি থেকে, আর মালিক আবার সমপরিমাণ টাকা জমা দেওয়ার কথা প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে। আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি টাকা শ্রমিকের বেতন থেকে কেটে নিয়েছেন, মজুরি থেকে কেটে নিয়েছেন, সেটা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়েনি, জমা দেননি, এই টাকাই তো পাচ্ছেন না। এর জন্য যে জরিমানার ব্যবস্থা, এটাকে সরকারে এসেই প্রথম পুরস্কার দিয়েছে আদানি আম্বানিদেরকে। এই সরকারে এসে ক্যাবিনেট মিটিং ছাড়া প্রশাসনিক নির্দেশ জারি করে প্রথম নির্দেশ জারি করে দিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ে জমা না দিলে মাস হিসেবে জরিমানা দিতে হয়। সেই জরিমানার টাকাটা একেবারে কমিয়ে দিয়েছেন, মানে উৎসাহিত করেছেন, না দিলেও চলবে। টাকা নিলেন আমার থেকে, জমা দেবেন না সরকারি তহবিলে, ব্যাপারটা কি চলবে? এটা চলতে পারে না। এখন গিয়ে বলছে প্রভিডেন্ট ফান্ডের 1 মাসের টাকা দিয়ে দেবেন। এটা কাকে বোকা বানাচ্ছেন? 1 মাস দিয়ে হয়ে যাবে? সারা জীবন চলবে? তাও 1 বছরের জন্য? এই কথা বলে একটা ভাষণবাজি চলছে এগুলো। এই প্রভিডেন্ট ফান্ডের 60,000 কোটি টাকা আনক্লেইম মানি, ধরুন চা শ্রমিক কাজ করে তার বেতন থেকে কেটে নেওয়া হয়, মারা গেছেন, পরিবারে কেউ জানে না কোথায় গিয়ে দাবি জানাতে হবে, কোথায় গিয়ে টাকাটা আদায় করে দিতে হবে। আনক্লেইম মানি 60,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নরেন্দ্র মোদী সরকার। কার টাকা? এই গরিব শ্রমিকগুলোর টাকা হাতিয়ে নিয়েছেন। ইএসআই টাকা, এমপ্লয়ীদের স্টেট ইন্স্যুরেন্সের টাকা, এই টাকা থেকে কার থেকে? এটা বেতন থেকে কেটে নেওয়া হয়, শ্রমিকের মালিক একটা অংশ দেয়। এই ইএসআই টাকা সেখানে গিয়ে জমাকৃত টাকা হাতিয়ে নিয়েছেন, কয়েক হাজার কোটি টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন। আর ইএসআইতে গিয়ে আপনি ডাক্তার দেখান, ওষুধ পায় না, দোকানে গেলে বললে আমাকে টাকা দেয়নি, আমি ওষুধ দেব না। এই অবস্থা, সমস্ত প্রকল্পগুলোকে ধ্বংস করে দিয়েছেন। এখন গিয়ে বাজেটের এটাই শেষ না, বরবাদটা করবে যেটা। একটা বাজেটকে সমৃদ্ধ বাজেট বলা হয়, পরিকাঠামো ক্ষেত্রে কত টাকা খরচ করা হয়েছে। কিছুক্ষণ আগে যা কমরেড জিতেন চৌধুরী বলছিলেন, চায়নার কিছু দৃষ্টান্ত দিয়েছেন। পরিকাঠামোতে যত বেশি টাকা আপনি খরচ করবেন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল যত নতুন নতুন তৈরি করবেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বাজার চাঙ্গা হবে, মানুষ হাতের কাছে পরিষেবা পাবে, আর দেশটার অর্থনীতি সমৃদ্ধ হবে। আমাদের দেশে এবারকার বাজেটে পরিকাঠামোর কিচ্ছু নেই। আছে কি জানেন? এনএমপি, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নামে বাজেটে ঘাটতি পূরণ করে বড়লোকদের পাইয়ে দেওয়ার জন্য বন্দর বিক্রি করবেন, আর কয়েকটা বাকি আছে হাত সাফাই করে নেবেন। তারপরে এয়ারপোর্ট বিক্রি করবেন, এবং যে পাইপলাইনগুলো গ্যাসের খুব কস্টলি, অসম্ভব দামি, এই গ্যাসের যে পাইপলাইনগুলো আছে, যেটা রিফাইনারিগুলির থেকে সরবরাহ হয়, রিফাইনারিতে আসে, ক্রুড অয়েল যেটা থেকে মাধ্যমে আসে, এই পাইপলাইনগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং রাস্তা, ন্যাশনাল হাইওয়েগুলো বিক্রি করবেন। তাহলে এই পরিকাঠামোগুলি কার টাকা? জনগণের টাকায়, আপনার টাকা, আমার টাকা, সবার টাকা, ট্যাক্সের টাকায় এই দেশের সম্পদ গড়ে উঠেছে। জলের দরে সম্পদগুলো দিয়ে দেবেন এই দেশের টাটা, বিড়লা, ওই আদানি আম্বানির মতো লোকদের হাতে সব কিছু দিয়ে দেবেন। এই পর্যন্ত যতটা বন্দর বিক্রি হয়েছে সব কয়টা টেন্ডারে নাকি পায়, একটা ব্যক্তি সব টেন্ডারে পায়, আর কেউ পায় না। সব কয়টা নিয়ে গেছে, 60টা বন্দর নিয়ে গেছে আদানি, এয়ারপোর্ট নিয়ে গেছে 6টা, বাকিগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। তো এই যদি হয়, দেশের সম্পদ বলতে কিছু থাকবে? আমাদের ভারতবর্ষে মানুষের তীরে তীরে গড়ে উঠে সম্পদগুলো জলের দরে বিক্রি করে দেওয়ার জন্য এই ক্ষমতা কে দিয়েছে? বিজেপিকে। বিজেপি তো ভোটের আগে বলেনি এগুলি ক্ষমতা গিয়ে বিক্রি করে দেব, এখন এগুলো বিক্রি করে দেবে। এগুলো রক্ষা কাকে করতে হবে? এই সরকার কতদিন থাকবে? কতদিন আপনাদের সর্বনাশ করবে? কতদিন আপনাদের জন্য আরো বিপদাপন্ন দিনগুলো অপেক্ষা করছে? নির্ভর করে
আপনি রাস্তায় নামলেন কিনা, আপনি প্রতিবাদ করলেন কিনা, আপনি লড়াইতে সামিল হলেন কিনা, এটার উপর নির্ভর করে এটা কতদিন চলবে এই আক্রমণ। এখানেই শেষ না, আরো বিপজ্জনক দিক আসছে, আরো বিপজ্জনক আপনার আমার উপরে সাধারণ মানুষের উপর আক্রমণ। এবং এই আক্রমণের হাত থেকে রেহাই পেতে গেলে পথ একটাই, রাস্তায় নামা, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলা, আন্দোলন গড়ে তোলা। বিক্রমবাজি করে চলে না। এই তো ব্রিটেনে দেখলেন কয়েকদিন আগে পরিবর্তন হয়ে গেছে, একই প্রশ্ন, মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা। ভারতবর্ষে এবার নির্বাচনও যেটা মুখ্য এসছে, মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা। অনেক সমস্যা এসছে, মুখ্যই দুটো। কয়েকদিন আগে ফ্রান্সের ইলেকশনে আমরা দেখলাম একই ঘটনা ঘটেছে, পরিবর্তন হয়ে গেছে। নয়া উদারীকরণের নামে মানুষের উপর যেই আক্রমণ নামিয়ে এনেছেন, যে সর্বনাশা পথ তারা বেছে নিয়েছেন, এই উদারীকরণের নীতি দেশের সর্বনাশটাকে আরো বেশি ত্বরান্বিত করবে। কাজেই উদারীকরণের নীতির বিরুদ্ধে যদি মোকাবিলা করে নীতির পরিবর্তন যদি না ঘটাতে পারেন, আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, তার ভবিষ্যৎ বিপন্ন হবে, আপনার ভবিষ্যৎ বিপন্ন হবে। আপনি যেই কাজটা করে খেয়ে বেঁচে আছেন, এমন দিন আপনার জন্য অপেক্ষা করছে, এই কাজটা করে আপনি খেয়ে বেঁচে থাকতে পারবেন না এবং আপনার কাজটা হাতছাড়া হয়ে যাবে। কাজে নতুন কর্মসংস্থানে কোনো সুযোগ তৈরি করতে পারেনি, আপনার কাজ খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। যে কাজের সুযোগটা ছিল সেই সুযোগটাও কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে বাজেটের মধ্য দিয়ে। এই কারণেই রাস্তায় নেমে আমরা সকলে মিলে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ সকল অংশে মানুষকে নামতে হবে এবং আমরা এখনো বলবো সরকারকে, একটু যদি মানুষের প্রতি দরদ থাকে তাহলে দেরি না করে ডাইরেক্ট ট্রান্সফার করুন টাকা পয়সা। মহিলাদের জন্য বলছে, আমরা তো দিচ্ছি। কি দিচ্ছেন? ব্যাংক থেকে 26টা ব্যাংকে 12টাতে পরিণত করেছেন। এখন শোনা যাচ্ছে 12টা ব্যাংকে কমিয়ে তারা 4টা থেকে 5টা ব্যাংকে নিয়ে যাবেন। এবং ব্যাংকে কার টাকা? এটা আপনার আমার সকলের, যাই কিছু টাকা আছে এটা ব্যাংকে জমা আছে। বড়লোকদের টাকা ব্যাংকে যা জমা, ইনভেস্টমেন্ট তার চেয়ে বেশি। তারা বেশি ব্যাংকে রাখে না, তারা ব্যাংক থেকে নিয়ে যায়। কার টাকা নিয়ে যায়? আপনাদের টাকা। এবং এই ব্যাংকিং সেক্টরটাকে সর্বনাশ করে দেশের অর্থনীতি সর্বনাশ তখনই হয়ে যায়। একটা দেশ দেউলিয়াতে পরিণত হয় কখন? যখন তার অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে অন্যতম একটা ক্ষেত্র ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে একটা বরবাদ করেছেন, এখন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যেটা লভ্যাংশ দেয় এটাকে সর্বনাশ করতে যাচ্ছেন। আর ব্যাংকিং সেক্টরেও আপনার ব্যাংকে গিয়ে এখন কি করবে? এই যে মুদ্রা লোন, এই লোন উপযুক্ত মানুষ পাক, গরিব মানুষ পাক, আরো বেশি করে পাক, এই দাবি আমরাই করছি। আরো দাও, আমরা সেটা বলছি। কিন্তু এই ব্যাংক থেকে যেই টাকাটা বেরিয়ে যাচ্ছে তারা কোন অংশে মানুষ পাচ্ছে? গিয়ে দেখবেন যারা শাসক দলের লোক তারা একজন, একই পরিবার 2জন 4জন করে নিয়ে যাচ্ছে। মহিলাদেরকে সশক্তিকরণ যোজনার নামে তারা যে অর্থ দিচ্ছেন, এই অর্থই কি যথেষ্ট? এটাই কি একটা পরিবার চলবে? এই পরিবারগুলোকে টিকিয়ে রাখতে গেলে আমরা বলবো ব্যাংকে টাই আপ করে যে টাকাটা দিচ্ছ সেখানে সেই টাকাটা ফেরত যাতে পাওয়া যায় ব্যবস্থা আমরা চাই না। ব্যাংক থেকে টাকা নিয়ে কেউ ফেরত না দিক, এটা আমরা চাই না। কারণ তাহলে ব্যাংক যদি শেষ হয়ে যায় তাহলে দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। যেটা করেছিল একবার এই ত্রিপুরার যে গ্রামীণ ব্যাংকের অবস্থা আপনারা জানেন, এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যালেন্স শিটের অবস্থা ভালো না। গ্রামীণ ব্যাংকের ব্যালেন্স শিটের অবস্থা কমে গেছে তাদের আয় উপার্জন। কারণটা কি? কারণটা হলো গিয়ে, নিয়মটা হলো গিয়ে যে ব্যাংকের যে রেশু, সে রেশুটা ক্রস করে নিয়ম পদ্ধতি না মেনে একটা অংশে মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দিচ্ছে না। তারা কারা? তারা হলো এই দেশের টাটা, বিড়লা, গোয়েঙ্কারা, বড় লোকরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নেয়, সেই টাকা ফেরত দেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, আইনানুগ ব্যবস্থা নেওয়া না। কিন্তু আপনি যারা গরিব মানুষ 1 লাখ টাকা ঋণ নিয়েছেন বা 1 লাখ টাকা পেয়েছেন, সেই টাকা ফেরত না দিলে আপনার বিরুদ্ধে কিন্তু নোটিশ হবে, আপনাকে সেখানে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আপনার কিন্তু রেহাই পাবেন না, আপনিও রেহাই পাবেন না, আপনার ছেলে মেয়েও রেহাই পাবে না।
এবং আপনার ছেলেও কিন্তু পরিবার হিসেবে দায়বদ্ধ থাকবে ব্যাংকের কাছে। এই অবস্থা করছে, কাজে এই বিষয়গুলি মাথায় রেখে এটা বুঝতে হবে, এটা কোনো একটা রাজনৈতিক দলের ব্যাপার না। যেহেতু এই দেশে বসবাস করেন আপনি, আমি এই দেশের নাগরিক, কাজে এই দেশেই আমাদের বাঁচতে হবে, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের লড়াই করে টিকে থাকতে হবে। বিজেপি দল এই কথাগুলো বুঝতে চায় না, তারা বুঝবেও না, তারা বুঝার লোকও না, তারা মানুষ থেকে সেই শিক্ষা নেয় না। কাজে এটার বিরুদ্ধে গণ আন্দোলন এবং প্রতিবাদকে আরও শক্তিশালী, আরও জোরদার করার জন্য সকলে এগিয়ে আসবেন। আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে হবে, মানুষকে বুঝাতে হবে তাদের এই ভুলপথগুলো সম্পর্কে। আমরা যদি বুঝাতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস এটা দিশা ঘোরানো সম্ভব। এই দেশে এরকম ইতিহাস আছে, দিশা ঘুরানো গেছে, এবং দিশা যেই দিশায় তারা চলছে সেই দিশার থেকে ঘুরিয়ে নিয়ে আসা এটা সম্ভব। এটা পারে একমাত্র মানুষই। মানুষের সংঘবদ্ধ শক্তির উপরে কোনো শক্তি নেই। কাজে মানুষ যতদিন পর্যন্ত এটাকে মেনে নেবে ততদিন পর্যন্ত আপনার উপরে এটা চেপে বসে থাকবে। আর আপনি যখন প্রতিবাদী হবেন, ছুঁড়ে ফেলে দেবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, এদের কোনো অস্তিত্ব থাকবে না। কাজে এটা নির্ভর করে আপনার আমার সকলের ভূমিকার উপর। আমরা এই ভূমিকা নেবেন, এই আন্দোলনে সামিল হবেন। একটা মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে এটা খামতি হবে না। আরও ভবিষ্যৎ দিনে বড় ধরনের সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান রেখে আজকে সবাই যারা মিছিলে, যারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন সকলকে অভিনন্দিত করে সবার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।